শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মধু, মধু আছো? এই তো আমি আছি। তোমার কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকতে বলবো বাবাকে? না 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 না, ডাক্তার ডেকে কাজ নেই। তো একটু আমার কাছে এসে বসো। কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো না, বলো। কষ্ট নয় মাধবী, তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমি মরছি, এতে ক্ষতি নেই, কিন্তু তুমি সারা জীবন কষ্ট পাবে, এই চিন্তায় আমাকে খুব কষ্ট দিচ্ছে। তোর যে কোনো যত্নই নিতে পারলাম না। আবার যখন তোমার পায়ে গিয়ে পড়বো তখন যত্ন করো। মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য দিতে চেয়েছিলে, সেই জীবন সকলের সুখের জন্য দিও। যার মুখে কষ্টের ছাপ দেখবে, সেই মুখে হাসি ফোটাতে চেষ্টা করো। আর কি বলবো মাধবী, সৎ পথে থেকো, তোমার পুণ্যে আবার তোমাকে পাবো। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বড়দিদি। এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা যেন খড়ের আগুনের মতো, হঠাৎ যেমন জ্বলে ওঠে তেমনি আবার হঠাৎ নিভেও যায়। এদের জীবনে বেঁচে থাকার আগ্রহকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সমান উৎসাহে দায়িত্ব নিয়ে শেষ করার জন্য সবসময় একজন মানুষের দরকার হয়। সুরেন্দ্রনাথের স্বভাবটাও অনেকটা এরকম। তার বল আছে, বুদ্ধি আছে, আত্মবিশ্বাসও আছে, তবু একা কোনো কাজ সে পুরোপুরি শেষ করতে পারে না। আর তখনই কারো দরকার হয় যে তাকে আবার উস্কে দেবে। সুরেন্দ্রর বাবা ছিলেন পশ্চিমাঞ্চলে এক প্রখ্যাত আইনজীবী। সেখানেই সুরেন্দ্র 20 বছর বয়সে MA পাশ করে, অর্ধেক তার নিজের চেষ্টায় আর বাকি অর্ধেক তার সৎমায়ের চেষ্টায়। তার এই সৎমা এমন নিষ্ঠার সঙ্গে তাকে সবসময় ঘিরে থাকতেন যে অনেক সময় সুরেন্দ্রর মনে হতো তার নিজের যেন আলাদা কোনো সত্তা নেই, যেন সুরেন্দ্র বলে আলাদা কোনো মানুষ নেই। তার সৎমায়ের ইচ্ছেগুলোই একটা মানুষের রূপ ধরে চলাফেরা করছে, পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে। সুরেন্দ্রর এই সৎমা তার ব্যাপারে যতটা যত্নশীল ছিলেন, নিজের ছেলের ব্যাপারে তিনি ঠিক ততটাই উদাসীন ছিলেন।
তিনি প্রয়োজনের অতিরিক্ত যত্নে শাসনে সুরেন্দ্রকে পড়াশোনা শিখিয়েছেন, কিন্তু আত্মনির্ভরতা শেখাননি। নিজের ওপর সুরেন্দ্রর কোনো আস্থা ছিল না। কোনো কাজ যে সে নিজে সম্পূর্ণ করতে পারে এই বিশ্বাসটাই তার নিজের ওপর ছিল না। এমনকি তার খিদে বা ঘুম পেয়েছে কিনা সেটাও তার এই সৎমাই বলে দিতেন। সুরেন্দ্র পরীক্ষার সময় তিনি নিজে রাত জেগে সুরেন্দ্রকে জাগিয়ে রাখতেন। সুরেন্দ্রকে সারাক্ষণ ঠিক করে চালনা করতে দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টাই তাকে তিরস্কার, গালমন্দ এবং ধমকও দিতে হতো সুরেন্দ্রকে। এইভাবে সৎমায়ের হয়ে বাঁচতে বাঁচতে সুরেন্দ্রর 15টা বছর কেটে গেছে। আর সৎ পুত্রের জন্য এমনভাবে পরিশ্রম করতে দেখে পাড়া প্রতিবেশীর মুখে মুখে রায়গিন্নির প্রশংসা ছড়িয়ে পড়েছে। সুরেন্দ্রর মানসিক উন্নতি এবং শিক্ষার দিকেও তার নজর ছিল তীক্ষ্ণ। সুরেন্দ্র যদি কখনো পরিষ্কার জামা কাপড় পরত বা একটু বাবুয়ানা করত, তাহলেই তিনি বুঝে যেতেন তার আভিজাত্যের ইচ্ছে জেগেছে। সঙ্গে সঙ্গে 2-3 সপ্তাহের জন্য তার কাপড় ধোপার বাড়ি পাঠানো বন্ধ করে দিতেন। আবার তাঁর ধমকে যদি সুরেন্দ্র চোখ একটু ছলছল করত, তাহলেই সেটা তার জ্বরের পূর্ব লক্ষণ মনে করে 3 দিনের জন্য সাগু বা হালকা খাবারের ব্যবস্থা করে দিত। এইভাবেই সুরেন্দ্রর দিন কাটছিল। এত যত্ন সতর্কতার মধ্যেও মাঝে মাঝে তার মনে হতো এই জীবনটা যেন ঠিক বাঁচার মতো নয়। একদিন তার এক বন্ধুর পরামর্শ তার চিন্তা ভাবনা আমূল পাল্টে দিল। বন্ধুটি তাকে বলল, এভাবে কারোর উপর নির্ভর করে থাকাচ্ছে ভিক্ষে করে খাওয়া ভালো। কি বলছো কি তুমি? তিনি যে আমার মা। না না, তিনি তোর সৎ মা। কিন্তু আমি কি তাকে ছাড়া একা একা কিছু করতে পারবো? মানে কোনোদিন তো পারবি না। মানে কেন পারবি না? যে এভাবে এমএ পাশ করতে পারে সে নিশ্চয়ই না খেয়ে থাকবে না। আমি সুরেন্দ্র, আমি বলছি, তোর মতো বুদ্ধিমান ছেলে যদি বিলেত যেতে পারে তাহলে ভবিষ্যতে তোর অনেক উন্নতি হবে। এমনকি তুই দেশে ফিরে এসে এখানকার লোকদেরও অনেক উপকার করতে পারবি। সুরেন্দ্রর কাছে কথাটা খারাপ লাগলো না। বনের পাখির চেয়ে খাঁচার পাখি স্বাধীনতার জন্য বেশি ছটফট করে। সুরেন্দ্র তার বাবার কাছে গিয়ে জানালো, বাবা, আমি বিলেতে যেতে চাই। কেন? এখানে কি অসুবিধে হচ্ছে তোমার? না, অসুবিধে ঠিক নয়, তবে বিলেতে পড়াশোনার অনেক বেশি সুযোগ সুবিধে রয়েছে। আর আমি শুনেছি, জানো, সেখান থেকে পড়াশোনা করে ফিরলে এখানে চাকরির কোনো সমস্যা হবে না। তাছাড়া বেশ, ভেবে দেখি। আর শোনো, তোমার মাকে এক্ষুনি কিছু বলার। কি কথা হচ্ছে শুনি? কি ছেলেকে বিলেতে পাঠাবে? হ্যাঁ, শোনো, তবে আমাকেও বিলেতে পাঠিয়ে দাও গো। না হলে আমাদের সুরেন্দ্রকে কে সামলাবে বলো? যে জানেই না কখন খেতে হয়, কখন ঘুমোতে হয়, তাকে একা একা বিলেতে পাঠাচ্ছ তুমি। বাড়ির ঘোড়াটাকে পাঠানো যা, ওকে পাঠানো একই। বরং ঘোড়া তবু বুঝতে পারে, জানো, কখন খিদে পায়, কখন ঘুম পায়। তোমার সুরো সে তো তাও জানে না। এই হাসির মাত্রায় সুরেন্দ্রর বাবা যেমন লজ্জা পেলেন, সুরেন্দ্র তেমন মনে মনে সংকুচিত হয়ে পড়ে বিলেত যাওয়ার ইচ্ছে ত্যাগ করল। কিন্তু তার বন্ধুর কথাটাও সে ভুলতে পারল না কিছুতেই। যত ভাবল তত বুঝতে পারল বন্ধুর কথাই ঠিক। এভাবে আধমরা হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। তবে হ্যাঁ, সবাই তো আর বিলেতে যেতে পারে না। সেও না হয় বিলেত নাই বা গেল, তবে এই বাড়ি থেকে সে বেরোবেই। অন্যের ওপর নির্ভরশীল হয়ে সে আর দিন কাটাবে না। একদিন গভীর রাতে স্টেশনে গিয়ে কলকাতার টিকিট কেটে গাড়িতে উঠল সুরেন্দ্র। যাবার আগে বাবার ঘরে চিঠি লিখে রেখে গেল। সকালে উঠেই সে চিঠি দেখে সুরেন্দ্রর বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। গিন্নি, শুনছো?
শুনে যাও শিগগির, শিগগির শুনে যাও। কি হলো? বাপ রে বাপ, হ্যাঁ, চেঁচিয়ে বাড়ি এমন মাথায় করছো কেন? কি হলো? এই দেখো সুরোর চিঠি আমার টেবিলে কখন রেখে গেছে। চিঠি? কি কি লিখেছে? হ্যাঁ, কি লিখেছে? আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়ছি বাবা, আমার খোঁজ খবর নিয়ে লাভ নেই, আর পেলেও আমি ফিরবো না। কি বলছো? কখন রেখে গেল এই চিঠি? আহা, আমি জানলে কি আর তাকে যেতে দিতাম? ও বাবা, মোক্ষদাকে কখন থেকে বলছি, যা মা গিয়ে সুরদাদাকে ডেকে আন, বল তার মা তাকে ডাকছে। হতচ্ছাড়ি কোনো কথা যদি শোনে। তবে সকালে সে কিন্তু বেরোয়নি জানো, সকালে বেরোলে আমি তাকে ঠিক দেখতে পেতাম। কাল গভীর রাতেই বেরিয়েছে তাহলে। এখন এখন কি হবে গিন্নি? কি আর হবে, তোমার সুরো এখন মানুষ হয়ে গেছে, সে বিদ্যে শিখেছে, তার পাখা গজিয়েছে, তা এখন না উড়লে আর কবে উড়বে? তবুও সুরেন্দ্রনাথের বাবা খোঁজ খবর চালালেন, কলকাতায় যাদের চিনতেন তাদের চিঠি লিখলেন, কিন্তু কিছুতেই সুরেন্দ্রর সন্ধান পাওয়া গেল না। কলকাতায় পৌঁছে শহরের ব্যস্ততার মাঝখানে পড়ে সুরেন্দ্রনাথ কিন্তু বেশ ভয় পেয়ে গেল। এখানে সারাদিন ধরে কেউ বকা দেয় না, শাসন করে না, মন খারাপ থাকলে কেউ ফিরেও তাকায় না। এখানে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। এখানে ভিক্ষা পাওয়া যায়, এমনকি দয়া করে কেউ আশ্রয়ও দেয়, কিন্তু সবকিছুর জন্যই চেষ্টাটা নিজেকেই করতে হয়। এখানে এসেই সুরেন্দ্রনাথ প্রথমবার খিদে আর ঘুমের পার্থক্য বুঝল। কতদিন হয়ে গেল সে বাড়ি ছেড়ে বেরিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, টাকাও প্রায় শেষ, জামা কাপড় ময়লা ও ছেঁড়া হতে বসেছে। চোখে জল এসে গেল সুরেন্দ্রর। তবে বাড়িতে চিঠি লেখার ইচ্ছে তার হলো না, বরং যখনই তার সৎমায়ের মুখটা মনে পড়ে তখন তার আর বাড়ি ফেরার কথাটা মনেই হয় না। সে যে সেখানে কেমন করেছিল এখন সে কথা ভাবলেই তার ভয় হয়। একদিন পথে ওর মতোই আর এক দরিদ্র লোককে দেখতে পেয়ে কাছে গিয়ে সে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমরা এখানে খাও কিভাবে? কি করে আর, চাকরি করে খেটে খাই। কলকাতায় রোজগারের আর চিন্তা কি? চিন্তা নেই বলছো? আচ্ছা, আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবে? তা তুমি কি কাজ পারো? মানে আমি কাজ... এই দেখো, কি ভাবছো? আচ্ছা, তুমি কি ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ। তাহলে পড়াশোনা শেখনি কেন? না না, আমি লেখাপড়া শিখেছি তো। তাহলে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই বড় বাড়িটাতে যাও, ওখানে একজন বড়লোক জমিদার আছেন, ঠিক কোনো না কোনো কাজ তোমার জুটে যাবে। কথাটা বলে লোকটা চলে গেল। সুরেন্দ্রনাথ বাড়িটার ফটকে গিয়ে দাঁড়ালো, কিন্তু সেদিন আর সাহস করে বাড়িটার ভেতরে ঢুকতে পারল না সে। তারপর দুদিন ফটকের সামনে ঘোরাঘুরি করার পর তৃতীয় দিনে একটু সাহস নিয়ে সে বাড়ির ভেতরে ঢুকলো। সামনে একজন ভৃত্যগোছের লোক দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করলো, কি চাই? বাবু আছেন বাড়িতে? বাবু বাড়িতে নেই। ও নেই? তাহলে... সুরেন্দ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটা কঠিন কাজের হাত থেকে রক্ষা পেয়ে তার বুকটা আনন্দে ভরে গেল। বাবু না থাকায় তার চাকরির কথা, কষ্টের কথা তাকে আর কাউকে বলতে হলো না। এবার দ্বিগুণ উৎসাহে ফিরে গিয়ে সে দোকানে বসে পেট ভরে খেয়ে কিছুক্ষণ খুশি মনে ঘুরে বেড়ালো। তারপর মনে মনে সে ভেবে ঠিক করতে থাকলো যে পরদিন কিভাবে কথা বললে তার একটা কাজ পাকাপাকি জুটে যাবেই। কিন্তু পরদিন আর তেমন উৎসাহ ছিল না। যত বাড়ির কাছে যেতে লাগলো ততই তার মনে হতে লাগলো সে ফিরে যায়। অবশেষে ফটকের কাছে পৌঁছে একেবারে থেমে গেল সে। তার পা যেন আর সামনে যেতে চায় না। আজ তার মনে হচ্ছিল সে যেন নিজে থেকে তার কাজের জন্য এখানে আসেনি। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে জোর করে পাঠিয়েছে। কিন্তু এইবার আর ফটকে দাঁড়িয়ে না থেকে
সে ঢুকে পড়ল ভেতরে। আগের দিনে সেই লোকটার সঙ্গে দেখা হলো। লোকটা বলল, বাবু আজ বাড়িতে আছেন, দেখা করবেন? হ্যাঁ, করব। আর তাহলে চলুন। জমিদার বাবুর বাড়িটা বিশাল। পুরো বাড়িটায় সাহেবদের মতো সাজানো আসবাব, একের পর এক ঘর, মার্বেলের সিঁড়ি, প্রতিটি ঘরে লাল কাপড়ে ঢাকা ঝাড়বাতি ঝুলছে, দেওয়ালে বড় বড় আয়না, নানান রকম ছবি আর ফটোগ্রাফে ভর্তি। এসব অন্য কারো কাছে নতুন হতে পারে, কিন্তু সুরেন্দ্রর কাছে নয়। সুরেন্দ্র ভাবছিল যার সঙ্গে দেখা করতে সে যাচ্ছে তিনি কি প্রশ্ন করবেন আর সে কি উত্তর দেবে, কিন্তু ভাবার সময় আর পেল না। বাড়ির কর্তা সামনেই বসেছিলেন। জমিদার ব্রজরাজ লাহিড়ী অভিজ্ঞ মানুষ, সুরেন্দ্রকে দেখেই অনেকটা বুঝে নিলেন। সোজা সাপটা জিজ্ঞেস করলেন, এই যে কি দরকার তোমার? আমি মানে আমার কি দরকার? হ্যাঁ বাপু, কি চাই? আসলে জানেন তো, কি বলবো ভুলে গেছি। মানে একটা কিছু কি? আগে একটা চাকরি। আমি চাকরি দিতে পারি, এ খবর কে দিল তোমাকে? আগে রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করেছিলাম, সেই আপনার কথা বলল। তা তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। ওখানে কে আছেন? আগে বাবা আর সৎমা থাকেন। তোমার বাবা কি করেন? বাবা ওই সাধারণ চাকরিই করেন। তাতে চলে না বলেই তুমি উপার্জন করতে চাইছো? হ্যাঁ, মানে তা এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেখানে যখন সুবিধে পাই সেখানেই থাকি। এসো এসো বাবা, কাছে এসো। এইখানটাতে বসো দেখি। দেখো, তুমি তো এখনো ছেলে মানুষ, এই বয়সে বাড়ি ছাড়তে হয়েছে, এটা ভেবেই খারাপ লাগছে। আমি নিজে হয়তো চাকরি দিতে পারবো না, কিন্তু কিছু উপার্জন যাতে করতে পারো সেই রকম একটা ব্যবস্থা করার চেষ্টা করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আজ তবে চলি। সে কি, আর কিছু জানতে চাও না? আর কি? আরে তুমি কাজ কিভাবে করবে, কবে থেকে করবে, কিছুই তো জানতে চাইলে না। না মানে সেগুলো। আচ্ছা আচ্ছা, এখন যাবে কোথায়? দেখি কোনো একটা দোকানে হয়তো। সেখানেই খাবে? প্রতিদিন তো তাই করি। আচ্ছা, তুমি কত দূর পড়াশুনো করেছ? পড়াশোনা তা বেশ কিছু করেছি। আমার ছেলেকে পড়াতে পারবে? পড়াতে? হ্যাঁ, পারবো। দেখো, ছাত্রটির কোন ক্লাস তা জানবে না? আচ্ছা, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তাহলে তুমি তাকে কেমন করে পড়াবে? সে তখন একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। আচ্ছা, এই বঙ্কু। আগে বাবু? এই বাবুর থাকার একটা জায়গা করে দাও, আর হ্যাঁ, স্নান খাওয়ার ব্যবস্থাও করে দাও। আচ্ছা, আসুন আমার সঙ্গে, আসুন। তুমি যাও ওর সঙ্গে, সন্ধ্যার পর আবার ডেকে পাঠাবো। তুমি আমার বাড়িতেই থাকো, যতদিন চাকরি জুটছে না ততদিন আরামে এখানেই থাকতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। অবস্থার চাপে পড়ে সুরেন্দ্রর কিছুটা বাস্তব বুদ্ধি হওয়াতে সে তার বাবা যে আইনজীবী সেটা আর বলল না। যদি তার বাবাকে খুঁজে বের করেন ব্রজবাবু, তবে অভিজ্ঞ ব্রজবাবু এটা বুঝলেন যে দুঃখ আর দারিদ্রে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বলেই চাকরি সম্বন্ধে কিছু জানার কথাও আর তার মাথায় আসেনি। দুপুরে খাওয়ার সময় তিনি তার বড় মেয়ে মাধবীকে বললেন, বুঝলে মা, একজন গরিব লোককে বাড়িতে থাকতে দিয়েছি। কে বাবা? গরিব মানুষ, এর চেয়ে বেশি কিছু জানি না, ও তবে মনে হয় লেখাপড়া কিছু জানে। আচ্ছা। তোমার দাদাকে পড়ানোর কথা বলতেই রাজি হয়ে গেল। যে বিএ ক্লাসের ছেলেকে পড়াতে সাহস করে সে তোমার ছোট বোনকে নিশ্চয়ই পড়াতে পারবে। ভাবছি
ওকেই প্রমিলার মাস্টার করে দিই। তুমি কি বলো? বেশ তো, বলে দাও। সন্ধ্যায় ওকে ডেকে এনে ব্রজবাবু পড়ানোর কথা বলে দিলেন। পরদিন থেকে সুরেন্দ্রনাথ ব্রজবাবুর ছোট মেয়ে প্রমিলাকে পড়াতে লাগল। সে বোধোদয় বই পড়ে। বড় দিদি মাধবীর কাছে সে লেখাপড়া করেছে এতদিন। এবার সে খাতা, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্স প্রভৃতি নিয়ে পড়তে বসে গেল। ডু নট মুভ। ডু নট মুভ মানে নড়াচড়া করো না। বলো আমার সাথে। তারপর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে প্রমিলার স্লেট টেনে নিয়ে অঙ্ক কষতে বসে গেল। একটার পর একটা সমস্যার সমাধান করতে করতে ঘড়িতে 7টা, 8টা, তারপর 9টা বেজে গেল। প্রমিলা এপাশ ওপাশ করে ছবি উল্টে পাল্টে শুয়ে বসে লজেন্স খেতে খেতে সারা গায়ে কালি মেখে তারপর উঠে চলে গেল। আচ্ছা মাস্টারমশাই, বাড়ি যাব? আচ্ছা, যাও। বেশ। সকালটা এইভাবে কাটানোর পর দুপুরবেলা সুরেন্দ্রনাথের চাকরির জন্য ব্রজবাবু দয়া করে কয়েকজন ভদ্রলোকের নামে কয়েকটা চিঠি লিখে তাকে দিলেন। সুরেন্দ্র সেই চিঠিগুলো পকেটে নিয়ে বেরোয়। খুঁজে খুঁজে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বাড়িটা কত বড়, কটা জানলা, বাইরে কটা ঘর, বাড়িটা 2তলা না 3তলা, সামনে ল্যাম্পপোস্ট আছে কিনা এসব দেখে আবার সন্ধ্যার আগে ফিরে আসে। কলকাতায় এসে সে কিছু বই কিনেছিল, কিছু বাড়ি থেকে এনেছিল। সন্ধ্যাবেলা সেই বইগুলো নিয়ে পড়তে বসে। ব্রজবাবু কাজের কথা জিজ্ঞেস করলে হয় চুপ করে থাকে, না হয় বলে ভদ্রলোকের সঙ্গে তার দেখাই হয় না। আজ 4 বছর হয়ে গেল জমিদার ব্রজবাবুর স্ত্রী মারা গেছেন, কিন্তু বড় মেয়ে মাধবীর দিকে তাকিয়ে তার কষ্টের কথা তিনি আর মুখ ফুটে বলতে পারেন না। অনেক সাধ করে, জাঁকজমক করে 11 বছরের মেয়ের বিয়ে দেওয়ার পর মাত্র 16 বছর বয়সে মাধবী স্বামীকে হারায়। ব্রজরাজ পাত্রের সম্পত্তির খোঁজ নেননি, শুধু দেখেছিলেন ছেলেটা লেখাপড়া করছে, দেখতে ভালো, সৎ, চরিত্রবান। কিন্তু মাধবী মাত্র 3 বছর স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই পেয়েছিল সে, কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচলেন না। মাধবীর জীবনের সব স্বাদ মুছে দিয়ে ব্রজরাজের বুকের মধ্যে শেল বিঁধিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। সেই সময় থেকে মাধবী পুরোপুরি বদলে গেছে। রাগ, হিংসা, বিদ্বেষ যা কিছু তার ছিল স্বামীর চিতার ছাইয়ের সঙ্গে সবই সে এই জন্মের মতো গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ব্রজবাবুর স্ত্রী মারা যাবার পর থেকেই সংসারে আর কোনো শৃঙ্খলা ছিল না। কিন্তু যেদিন থেকে মাধবী ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো তার সৌন্দর্য, স্নেহ আর মমতা নিয়ে বাবার বাড়ি ফিরে এলো, সেদিন থেকেই সে গোটা সংসারের হাল ধরেছে। এখন মাধবীকে সবাই বড় দিদি বলেই ডাকে। এমনকি বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনের শেষে একবার অন্তত এই বড় দিদিকে দেখতে চায়। বাড়ির মালিক থেকে সরকার, গোমস্তা, কাজের লোক, দাস দাসী সবাই মাধবীর কথা ভাবে, তার উপর নির্ভর করে। সবার মনেই ধারণা এই যে বড় দিদির ওপর তার যেন একটু আলাদা অধিকার আছে। বড় দিদির কাছে কিছু চাইলে কাউকে খালি হাতে ফিরেও আসতে হতো না। এইরকম একটা পরিবারে এসে সকলের মতো সুরেন্দ্রনাথও বড় দিদির ওপর সব দায়িত্ব ছেড়ে দিল। সে যে কলকাতায় রাজপথে ঘুরে বেড়িয়ে নিজের জন্য ভাবতে শিখেছিল কিছুটা, এবং ভবিষ্যতেও যে আবার ভাবতে হতে পারে, এখানে এসে তা সে একেবারে ভুলেই গেল। জামা কাপড়, জুতো, ছাতা, ছড়ি, এমনকি তার রুমালটা পর্যন্ত যত্ন করে তার ঘরেই রাখা থাকে। প্রথম প্রথম সে একটু অবাক হলেও পরে যখন বড় দিদির যত্ন সম্পর্কে সে নিশ্চিত হয়ে গেল, তখনই একদিন প্রমিলাকে অঙ্ক করাতে করাতে সে বলল, প্রমিলা, হ্যাঁ বড়দিদির কাছ থেকে আমার জন্য একটা কম্পাস নিয়ে এসো তো। কম্পাস? সে কি বড়দিদির কাছে থাকবে? তুমি যাও না, আগে বলো তো গিয়ে। আচ্ছা। দিদি 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 দিদি, এই মাস্টারমশাই কম্পাস চাইছেন। কি কম্পাস? ঠিক আছে, যাও, এখন সন্ধেবেলা পড়ার সময় পেয়ে যাবে। আচ্ছা। বড়দিদি সেদিনই বাজারে লোক পাঠিয়ে কম্পাস আনিয়ে সন্ধ্যেবেলার আগেই তা সুরেন্দ্রনাথের টেবিলের উপর রেখে দিল। তারপর থেকে মাঝে মাঝেই সে বড়দিদির কাছে অদ্ভুত সব জিনিস সে পাঠাতো। প্রমিলা, যাও তো, বড়দিদির কাছ থেকে 5টা পুরনো কাপড় নিয়ে এসো। আসলে ভিখারিদের দিতে হবে। মাধবী কখনো দিতে পারবো না বলেনি,
প্রথমটা শুনেই বিপদে পড়ে গেলেও অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত সবই জোগাড় করে দিত। সুরেন্দ্রনাথের এই ছোটখাটো আবদারের অত্যাচার সহ্য করতে করতে একসময় তা এমন অভ্যেসে পরিণত হলো যে মাধবীর আর কিছু মনেই হতো না। সংসারের এই নতুন মানুষটি যদি নিজের সবকিছু একটু সামলে রাখতে পারত, তাহলে মাধবীর পরিশ্রম অর্ধেক কমে যেত, কিন্তু সেটা কিছুতেই হয় না। সকালের চাটুকু এখনো পর্যন্ত খেলো না, এরপর যে একেবারে ঠান্ডা জল হয়ে যাবে। ও প্রমীলা, তোর মাস্টারমশাই যে জল খাবারটুকু ছুলোই না রে, যা খেতে বল। আমি এক্ষুনি যাচ্ছি দিদি। এর তো কোনো দিকে খেয়াল নেই দেখছি, শুধু সারাক্ষণ বই নিয়ে বসে আছে। ব্রজবাবু মাঝে মাঝে তার চাকরির কোনো খবর আছে কিনা সেটা জানতে চাইলে সুরেন্দ্র খুব ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী বাবার কাছে সব শুনে বোঝে যে মাস্টারবাবুর চাকরি করার আসলে কোনো আগ্রহই নেই। আপাতত সে যেমন আছে তাতেই সে খুব খুশি। সকাল 10টা বাজলেই বড়দিদির পক্ষ থেকে স্নান আর খাওয়ার তাড়া আসে। ভালো করে না খেলে বড়দিদির হয়ে প্রমীলা এসে অভিযোগ জানায়। রাতে অনেকক্ষণ বই নিয়ে বসে থাকলে চাকররা গ্যাসের সুইচ বন্ধ করে দেয়, বারণ করলে বড়দিদির ভয় দেখায়। এভাবেই তার বেশ কেটে যায় দিনগুলো। একদিন মাধবী বাবার কাছে এসে বলল, বাবা, প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমন, বুঝলে? কেন মা, কি হয়েছে? দুজনেই ছেলে মানুষ বাবা, দুজনেই বোঝে না কখন কি দরকার, কখন কি খেতে হয়, কখন ঘুমোতে হয়, কখন কি করা উচিত তাদের। আবার আবার অসময় হঠাৎ করে এমন এমন জিনিস চেয়ে বসে যা একটু বুদ্ধি হলে কেউ চাইতই না। মানে? তোমার মেয়ে বোঝে কখন তার কি দরকার? হ্যাঁ, সে কি তা বোঝে না? তাহলে তাহলে আমায় বিরক্ত করে কেন? হ্যাঁ, তাও অবশ্য ঠিক, তা করে। তোমার মেয়ের মাস্টার বাবুও তাই করে, বুঝলে? আসলে ছেলেটা বোধহয় একটু পাগল। পাগল না, তবে তবে জানো, আমার মনে হয় উনি সম্ভবত বড় লোকের ছেলে। তাই নাকি? তা কি করে বুঝলে? কি করে আবার, প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন বলেই বোধহয় কোনো কিছুর প্রতি তার আগ্রহই নেই। তাছাড়া নিশ্চয়ই জানো, তাকে দেখবার অনেক লোক ছিল, তাই বোধহয় নিজের একটা কাজও তিনি নিজে করতে পারেন না। মানুষটা একেবারে যেন ছোট বাচ্চার মতো সরল। ছোটবেলার সখী মনোরমাকে অনেকদিন চিঠি লেখা হয়নি ভেবে সেদিন দুপুরের পর একটু সময় বের করে মাধবী সবে তাকে চিঠি লিখতে বসেছিল, এমন সময় প্রমীলা এসে ডাক দিল। পত্র। বড় দিদি। হ্যাঁ, কি? মাস্টারমশাইয়ের চশমা কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও না। চশমা? তোমার মাস্টারমশাইকে বলো আমি কি চশমার দোকান চালাই। আচ্ছা। শোন শোন শোন, কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বলতে তুমি যে বলতে বললে। উফ, তার চেয়ে সরকার মশাইকে ডেকে আন। আচ্ছা আচ্ছা। সরকার মশাই, সরকার মশাই, বড়দিদি ডাকছেন। আচ্ছা, চলো দেখি বড়দিদি কেন ডাকছিলেন। হ্যাঁ সরকার মশাই, মাস্টারবাবু চশমা হারিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চশমা হারিয়েছেন, ভালো দেখে একটা কিনে দিও তাকে। এই জন্যই ডেকেছিলাম, যেতে পারো। ঠিক আছে বড়দিদি। তুইও যা, আবার হাঁ করে দাঁড়িয়ে রইলি কি? হ্যাঁ। উফ, এবার চিঠিটা শেষ করি বাবা। মনোরমা, তোমাকে তো বলাই হয়নি এখনো, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিয়োগ করেছেন। আমার মনে হয় এর আগে সে কখনো বাড়ির বাইরে বেরোয়নি। তার খেয়াল না রাখলে সে এক দণ্ড চলতে পারেন না। আমার অর্ধেক সময় সেই কেড়ে নিয়েছে। তোমাকে চিঠি লিখবো কখন? শুনেছি তার বাবা মা আছেন, আমার মনে হয় তাদের প্রাণটা পাথরের মতো শক্ত। এমন লোককে কখনো চোখের আড়ালে আমি তো রাখতেই পারতাম না।
তুমি যদি শিগগির আসতে পারো তাহলে তাকে দেখাতে পারি। এমন অন্যমনস্ক লোক তুমি জন্মেও দেখনি। মনোরমা মজা করে উত্তর লিখল। সে বুঝেছে যে তার সই একটি বাঁদর পুষেছে আর নিজে সীতাদেবী হয়ে গেছে। তবু ছোটবেলা সখীকে একটু সাবধান করেও দেয় সে। মাধবী হাসে, ভাবে বিধবার সঙ্গে রসিকতা করা যে অর্থহীন মনোরমার তা মনে নেই। পরের দিন মাধবী প্রমীলাকে জিজ্ঞেস করল, তা হ্যাঁ রে প্রমীলা, হ্যাঁ তোর মাস্টারমশাইয়ের চশমা কেমন হয়েছে? ভালো। কিভাবে বুঝলি? মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই বুঝলাম। ও, তা তিনি নিজে কিছু বলেননি? না তো। একটাও কথা না? ভালো হয়েছে কি খারাপ হয়েছে কিচ্ছু না? না, কিছু তো বলেননি। মাধবীর সদা হাসি খুশি মুখটা যেন এক মুহূর্তের জন্য মলিন হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। উফ, পাগলি তুই একটা। হ্যাঁ? এটা কি আর বলার কথা? তিনি হয়তো কিছু মনে করবেন। ও, তাহলে বলবো না? না। এই দাদা কোথায় তুই জানিস? হ্যাঁ, দাদা তো তার ঘরেই আছেন। ও আচ্ছা, তুই যা। আচ্ছা। মাধবীর দাদা শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে। দাদার ঘরে গিয়ে মাধবী তাকে জিজ্ঞেস করল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়েন জানো? প্রমীলার মতো বাচ্চা মেয়েকে পড়ায়, নাটক উপন্যাস পড়ে, আর কি পড়বে? নাটক উপন্যাস পড়েন বলে তো মনে হয় না আমার। দাঁড়াও, তার একটা বই তোমাকে একদিন লুকিয়ে এনে আমি দেখাবো। দাদার কথা মাধবীর বিশ্বাস হলো না। সে প্রমীলাকে দিয়ে একটা বই লুকিয়ে এনে তার দাদাকে গিয়ে দেখালো। এই দেখো তো বইটা। শিবচন্দ্র কিছুই বুঝলো না, শুধু এইটুকু বুঝলো যে এই বইয়ের এক বিন্দুও তার জানা নেই, আর এটা সম্ভবত অঙ্কের বই। তবে তারপর থেকে শিবচন্দ্র ইচ্ছে করেই কখনো সুরেন্দ্রর সামনে পড়তে বসতো না। মনে মনে সে ভয় পেত যদি সুরেন্দ্র কিছু জিজ্ঞেস করে ফেলে। কিন্তু সেদিন বোনের কাছে সম্মান হারাতে তার মন চাইল না। বলল, এটা অঙ্কের বই, স্কুলের নিচের ক্লাসে পড়ানো হয়। কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? না, কিছুই নয়। ও, হবে হয়তো। কিছুদিন পর মাধবী তার বাবাকে গিয়ে জানালো যে সে কাশী যেতে চায়। সেখানে তার বিধবা ননদিনী একমাত্র ছেলেকে নিয়ে থাকেন, তাকে একবার দেখে আসতেই হবে। বাবা, আমি কিছুদিনের জন্য কাশী যাব। সে কি মা, তুমি কাশী গেলে এই সংসারের কি হবে? আমি তো শুধু কয়েকদিনের জন্য ঘুরে আসবো বাবা, একেবারে তো যাচ্ছি না। মাধুমা, মাত্র কয়েকটা তো দিন বাবা, যাই না? বেশ, তা চাস, কিন্তু মা, সংসার যে চলবে না। আমি না থাকলে সংসার তোমার চলবে না? না, চলবে। তবে ওই নৌকোর হাল ভেঙে গেলে স্রোতের মুখে নৌকো যেভাবে চলে, এও তেমন করেই চলবে। তবুও তুই যা মা, সাবধানে ঘুরে আয়। কাশী যাওয়ার দিন মাধবী বাড়ির সবাইকে ডেকে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেল। আর বাবাকে এই ওষুধটা, কিন্তু মাস্টারের কথা কাউকে কিছু বলল না, ইচ্ছে করেই বলল না। মাধবী তার জন্য অনেক কিছু করেছে, কিন্তু সে সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কথাও কখনো বলেনি। ইদানিং তার উপর একটু রাগ হয়েছিল মাধবীর। সে যেন কাশী গিয়ে এই উদাসীন লোকটাকেই বুঝিয়ে দিতে চায় যে এখানে কেউ ছিল। তাছাড়া সে না থাকলে কেমন করে তার দিন কাটে সেটা দেখে নিলেই বা ক্ষতি কি। মাধবী যখন কাশীর উদ্দেশ্যে বেরোলো, সুরেন্দ্রনাথ তখন প্রবলেম সলভ করছিল। কাল রাতে দিদি কাশী গেছেন। পরের দিন প্রমীলা তাকে জানালো বটে, কিন্তু কথাটা তার কানেই গেল না। 2-3 দিন পর যখন সে টের পেল 10টায় খাওয়ার জন্য আর কেউ তাকে ডাকাডাকি করে না,
স্নান করে উঠে পরার কাপড়গুলো আর আগের মতো একদম পরিষ্কার নেই। জলখাবারের থালাটা আগের মতো সুন্দর করে সাজানো নয়। রাতে গ্যাসের সুইচ বন্ধ করতে কেউ আসে না। পড়তে পড়তে কখন যে রাতে 2-3 বাজে খেয়ালই থাকে না। সকালে কেউ আর তাকে ডেকে তোলে না। তখন সুরেন্দ্রনাথের মনে হলো এই সংসারে একটা বদল এসেছে। বই থেকে মুখ তুলে সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করল, প্রমীলা, বড়দিদি এখানে নেই তাই না? দিদি তো কাশি গেছেন। ও, তা তিনি ফিরবেন কবে? 1 মাস পরে। 1 মাস? আচ্ছা, 1 মাসের আর কতদিন বাকি? অনেক দিন। আচ্ছা প্রমীলা, তুমি তোমার বড়দিদিকে চিঠি লেখো না? হ্যাঁ, লিখি তো। তুমি তাড়াতাড়ি আসতে লেখনি তাকে? না তো। আচ্ছা মাস্টারমশাই, বড়দিদি এলে ভালো হয় তাই না? তা ভালোই হয়। তাহলে তাহলে আসতে লিখে দেব, আপনার কথা লিখবো। হ্যাঁ, তাই দাও। বেশ বেশ বেশ। এই জগতের কোনো সামাজিক শিষ্টাচার সুরেন্দ্রনাথ জানতো না বলেই তার কথা জানিয়ে চিঠি লিখতে বলতেও তার কোনো দ্বিধা হলো না। যার অনুপস্থিতিতে তার চলতে অসুবিধে হচ্ছে তাকে আসতে বলায় সে কোনো অস্বাভাবিকতা দেখল না। এই দুনিয়ায় যার কৌতূহল কম সে সাধারণ মানুষের ভিড়ে মিশতে পারে না। কৌতূহলী হওয়া সুরেন্দ্র স্বভাবে ছিল না বলেই এই 3 মাস ধরে বড়দিদির উপর নির্ভর করে একেবারে নিশ্চিন্তে কাটিয়েও সে কিন্তু কখনো জিজ্ঞেস করেনি এই মানুষটি কেমন, বয়স কত বা দেখতে কেমন। সবাই বড়দিদি ডাকে বলে সেও ডাকে বড়দিদি। এই মানুষটিকে নিয়ে একটা প্রশ্ন করতেও তার কোনোদিন বিন্দুমাত্র ইচ্ছেও হয়নি। মেঘ যেমন বৃষ্টি দেয়, বড়দিদিও তেমন স্নেহ ভালোবাসা দেয়। যেদিন সে এসেছিল তখন থেকেই এইরকম একটা ধারণা সুরেন্দ্রর মনে গেঁথে গিয়েছিল। লোক যেমন ইষ্ট দেবতাকে চোখে দেখে না, কিন্তু দুঃখে কষ্টে তার নামটা শুধু মনে মনে উচ্চারণ করে কাতর হয়ে করুণা চায়, তেমন ভাবে আজ বড় দুঃখে সুরেন্দ্রনাথও অস্ফুটে বলে উঠল, বড়দিদি। মাঝে আরো কয়েকদিন কেটে গেল। একদিন ভোরবেলা, সেদিন তখনও সূর্য ওঠেনি, শুধু পূর্ব দিকটা একটু রাঙা হয়ে উঠেছে, প্রমীলা এসে ঘুমন্ত সুরেন্দ্রনাথের গলা জড়িয়ে ধরল। মাস্টার মশাই, বড়দিদি এসেছেন। বড়দিদি? সত্যি? চলো দেখে আসি। চলো চলো আসুন। এই দেখার ইচ্ছেটা তার মনে কিভাবে জেগে উঠল বলা যায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠে মাধবীর ঘরের সামনে দাঁড়িয়ে প্রমীলা ডাকল, রাধা মাধব। বড়দিদি। হ্যাঁ, কি কি হলো দিদি? মাস্টার মশাই। ইস, বড়দিদি, তোমার জন্য আমি খুব কষ্টে, মানে তুমি চলে গেলে। ছি 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 ছি। প্রমীলা, হ্যাঁ মাস্টারমশাইকে বাইরে যেতে বল। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, হ্যাঁ চলুন। হ্যাঁ হ্যাঁ চলো। সেই দিন থেকে সুরেন্দ্রনাথের যত্নটা একটু কমে গেল। মাধবী যেন একটু লজ্জা পেতে লাগলো। বিন্দু দাসী নাকি ঘটনাটা নিয়ে একটু হাসাহাসি করেছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হয়ে পড়েছিল। অনেকদিন মেঘলা থাকার পর সূর্য উঠলে হঠাৎ করে মানুষ যেমন সেদিকে তাকিয়ে ফেলে, ঠিক তেমনি 1 মাস মেঘলা আকাশের নিচে থাকার পর প্রথম সূর্যোদয়ের দিকে সুরেন্দ্রনাথ পরম আনন্দে তাকাতে চেয়েছিল, কিন্তু ফল হলো উল্টো। সে বুঝতে পারল বড়দিদির যত্ন, সেবা সব যেন একটু দূরে সরে যাচ্ছে। একদিন সে প্রমীলাকে বলল, বড়দিদি আমার ওপর রাগ করেছেন না? হ্যাঁ। কেন রে? আমি কি করলাম? আপনি আপনি এমন করে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন? ও, যেতে নেই বুঝি? অন্যায় করেছি? যেতে নেই, দিদি খুব রাগ করেছে। হ্যাঁ তাই তো। তারপর একদিন দুপুরবেলা আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো। ব্রজরাজবাবু 2 দিন হলো বাড়ি নেই, জমিদারির খোঁজ খবর নিতে গেছে। মাধবীর হাতে কোনো কাজ ছিল না।
মাধবী প্রমীলাকে ধরে বলল, প্রমীলা, হ্যাঁ, তোর বইগুলো নিয়ে আয় তো, দেখি তুই কতদূর পড়েছিস। আচ্ছা বড়দিদি, রাতে আনবো। কেন, এখনই আন। আচ্ছা। মাস্টারমশাই কিছুই পড়াননি, শুধু নিজেই পড়েন। মাধবী পড়া ধরতে বসেই বুঝলো সত্যিই মাস্টার মশাই কিছুই পড়াননি, বরং সে বড়দিদির কাছে যা আগে শিখেছিল এই কদিনে সে সেসবও ভুলে গেছে। মাধবী বিরক্ত হয়ে তার দাসী বিন্দুকে ডেকে বলল, বিন্দু, বিন্দু। হ্যাঁ বড়দিদি। যা তো বিন্দু, মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করে আয় তো দেখি কেন প্রমীলাকে এতদিন তিনি পড়াননি কিছু। আচ্ছা চল, আমিও যাই দেখি। শোন, আমি আড়ালে থাকবো, তুই জিজ্ঞেস করিস কথাগুলো। আচ্ছা। মাস্টারমশাই, বড়দিদি শুধলেন, আপনি ছোট দিদিকে কিছুই পড়াননি কেন? ও মাস্টারমশাই, শুনছেন কি বলছি? হ্যাঁ, কি? বড়দিদি বলছেন। কি কি বলছেন? ছোট দিদিকে পড়াননি কেন? ভালো লাগে না। আবার জিজ্ঞেস কর। ছোট দিদিকে একেবারে পড়াননি কেন? আমি পারবো না। তবে আপনি আছেন কেন? না থাকলে যাবো কোথায়? বারে, তবে পড়ান না কেন? সে তো রোজই পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন তো? না, আমার সময় হয় না। ও, আপনি আর পড়াতে পারবেন না? না, আমার পড়াতে ভালো লাগে না। জিজ্ঞেস কর তো বিন্দু, কেন এতদিন তাহলে মিথ্যে কথা বলে আসছেন? বলি, এতদিন কেন মিথ্যে বলছেন? তাই তো, বড় ভুল হয়ে গেছে। এই 4 মাস ধরে শুধুই ভুল করলেন? হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তা সত্যি বলতে কথাটা আমার তেমন মনে ছিল না, জানো। এরপর 3 দিন টানা প্রমীলা পড়তে এলো না দেখে সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে ডেকে বলল, প্রমীলাকে ডেকে আনো, সে পড়তে আসছে না কেন? ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। সে কি, পড়বেন না? তাহলে কার কাছে পড়বেন? অন্য মাস্টার আসবে। ও, অন্য মাস্টার। অন্য মাস্টারের কথা ভৃত্যটি শোনেনি, নিজে বুদ্ধি খাটিয়ে বানিয়ে বলল কথাটা। সুরেন্দ্রনাথ আর কিছু বলল না। সকাল তখন 9টা হবে। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করে চশমাটা খাপের মধ্যে পুরে টেবিলের ওপর রেখে 2-3খানা বই বগলে নিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই ভৃত্য দেখতে পেয়ে জানতে চাইল, মাস্টার বাবু, এই সময় কোথায় যাচ্ছেন? বড়দিদিকে বলে দিও আমি চলে যাচ্ছি। আর আসবেন না? সুরেন্দ্রনাথ কথাটা শুনতে পেল না, জবাব না দিয়েই চলে গেল। বেলা 2টো বাজলেও সুরেন্দ্র যখন ফিরল না, ভৃত্য গিয়ে তখন মাধবীকে খবর দিল, মাস্টার মশাই চলে গেছেন। সে কি, কোথায় গেছেন? তা জানি না, বেলা 9টার সময় চলে যান। যাওয়ার সময় আমায় বলে যান যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়েই চলে গেলেন? মাধবী নিজেই তাড়াতাড়ি সুরেন্দ্রনাথের ঘরে এসে দেখল সব জিনিসপত্রই যেমন ছিল তেমনই আছে। নতুন চশমাটাও রয়েছে টেবিলের ওপর, শুধু বই কটা নেই। সন্ধে হলো, রাত হলো, সুরেন্দ্রনাথ কিন্তু এলো না। তাকে খুঁজে আনতে পরদিন মাধবী 2জন চাকরকে পাঠালো। খোঁজ করে ফিরিয়ে আনলে 10 টাকা পুরস্কার পাবে। কিন্তু সন্ধ্যার সময় তারা ফিরে এসে জানালো মাস্টার মশাইয়ের খোঁজ তারা পায়নি। প্রমীলা এসে কাঁদতে লাগলো তার কাছে। দিদি, উনি কেন চলে গেলেন? মাধবীর তখন কিছুই আর ভালো লাগছে না। বাইরে যা, কাঁদিস না। মাধবী চিন্তায় ক্রমশ অস্থির হয়ে উঠছে দেখে 3-4 দিন পর তার দাসী বিন্দু এসে বলল, তাই এত খোঁজাখুঁজির দরকার কি? কলকাতা শহরে মাস্টার পাওয়া যায় না? তুই চুপ কর। একটা মানুষ একটা পয়সাও না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? কোনো আক্কেল যদি থাকে তোদের। তার কাছে যে একটাও পয়সা নেই তা তুমি কি করে জানলে? তা আমি জানি, কিন্তু তোর এত কথা বলার দরকার কি রে? না মানে। বিন্দু চুপ করে গেল। ক্রমে যখন 7 দিন কেটে গেল, তখন মাধবী একরকম খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার মনে হতে লাগলো সুরেন্দ্রনাথও নিশ্চয়ই না খেয়ে আছে,
হয়তো কোনো ফুটপাতে বসে কাঁদছে, না হয় কোনো গাছতলায় বই মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে। ফিরে এসে সব কথা শুনে ব্রজরাজবাবুরও ভালো লাগলো না। না 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 না, কাজটা ভালো হয়নি মা। ওদিকে সুরেন্দ্রনাথ রাস্তায় রাস্তায় ঘুরে শুধু রাস্তার কলের জল খেয়ে থেকে ক্লান্ত শরীরে কোনো মতে চলতে চলতে চৌরঙ্গীর মোড়ে একটা গাড়ির ধাক্কায় প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পুলিশ এসে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে গেল। কি বুঝছেন ডাক্তার? দুর্বল শরীর, পড়ে তো যাবেনি, কয়েকটা দিন যাক। রাতে ঘোরের মধ্যে সুরেন্দ্র বড় দিদিকে খুঁজল। দিদি এসেছেন? কাল সকালে আসবেন। পরদিন সকালে পুরোপুরি জ্ঞান ফিরে আসার পর সুরেন্দ্র কিন্তু বড় দিদির কথা আর বলল না। ডাক্তারকে জিজ্ঞেস করল, আমি কি হাসপাতালে আছি? হ্যাঁ। কেন, কি হয়েছিল আমার? আপনি গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন। আপনার কোনো আত্মীয় এখানে আছেন? না, কেউ না। তাহলে সেদিন রাতে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? উনি কি এখানে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু উনি আসতে পারবেন না। আপনি আমার বাবাকে একটা খবর দিতে পারেন? হ্যাঁ পারবো। আপনি ঠিকানাটা দিন, কালকেই খবর পাঠিয়ে দিচ্ছি। কেমন? বেশ। এখানে কোনো মহিলাও চাইলে আসতে পারেন, আমরা ব্যবস্থা করে দিতে পারি। আপনার বড়দিদির ঠিকানা জানতে পারলে তাকেও খবর দিতে পারি। সুরেন্দ্রনাথ নিজের বাড়ির ঠিকানা কাগজে লিখে দিয়ে কিছু একটা ভেবে ব্রজরাজবাবুর ঠিকানাও বলে দিল। ঠিকানা দেখে ডাক্তার বললেন, আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির কাছেই। আজই তাকে আপনার অবস্থার কথাটা জানাবো। ডাক্তারের কাছ থেকে খবর পেয়ে ব্রজবাবু সুরেন্দ্রকে দেখে গিয়ে মেয়েকে জানালেন সে কথা। তিনি রোজ একবার করে সুরেন্দ্রকে দেখতে যেতেন। সুরেন্দ্রর বাবা যে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং তাকে নিতে আসছেন সে খবরও পেলেন তিনি। ব্রজবাবুর মনে সুরেন্দ্রর প্রতি একটা মায়া জন্মেছিল। একদিন ফিরে এসে তিনি বললেন, মাধবী, বড়দিদি বলে সে নাকি তোকে অচেতন অবস্থায় ডেকেছিল। তুই একবার দেখতে যাবি না মা? তুমি তো যাচ্ছ বাবা, আমি যেতে পারবো না। তার উপর আবার রাগ করেছিস মা? তুই ঠিকই বুঝেছিলি মা, সুরেনের বাবা বেশ অবস্থাপন্ন লোক। কিভাবে জানলে? তার বাবা একজন বড় উকিল। গত রাতে উনি তো এসেছিলেন ওকে নিয়ে যেতে। আচ্ছা। তুই জানিস মা, সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? তার বাবার সঙ্গে আজ তো আমার সব কথা হলো, উনি সব বললেন। এই বছর পশ্চিমের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মান নিয়ে সুরেন এমএ পাশ করেছিল। আচ্ছা। বিলেত যেতে চেয়েছিল, কিন্তু খুব অন্যমনস্ক প্রকৃতির ছেলে বলে তার বাবা সাহস করে পাঠাতে চাননি, তাই রাগ করে পালিয়ে এসেছিল। ও ভালো হয়ে উঠলে ওরা ওকে নিয়ে যাবেন। তাই তো ভালো বাবা। নিঃশ্বাস আটকে রেখে, ভেতরের উচ্ছ্বাস আর চোখের জল চেপে রেখে মাধবী কথাগুলো বলে দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। 6 মাস হয়ে গেল সুরেন্দ্রনাথ চলে গেছে। পুজোর সময় মনোরমা বাপের বাড়িতে এসে মাধবীকে ধরল। তোর বাঁদরটা কই রে মাধু? বাঁদর পাবো কোথায়? আহারে, আমি এলাম ছুটে দেখবো বলে। কেমন শোভে পোড়ার বাঁদর তোমার ওই রাঙা চরণ তলে। পারিস মনোরমা, কার কথা বলছিস তুই? সেই যে পুষেছিলি না, যে তোকে ছাড়া আর কাউকে চিনতই না। তিনি তো নিজেই চলে গেছেন। তোর অমন রাঙা পাজোরা তার পছন্দ হয়নি বুঝি? মাধবী আসলে কথাটা অনেক আগেই বুঝতে পেরেছিল, তাই তার মুখটা আস্তে আস্তে
ফ্যাকাশে হয়ে উঠছিল। তবুও নিজেকে সংবরণ করে রেখেছিল সে। এবার সে মুখ ফিরিয়ে নিল, কিছু বলল না। মনোরমা তার মুখটা আলতো হাতে ঘুরিয়ে ঠাট্টা করতে গিয়ে আবিষ্কার করল তার সইয়ের চোখ জলে ভরে গেছে। এ কি মাধবী? মাধবী, মনোরমা, এটুকু ঠাট্টা সহ্য করতে পারলি না মাধু? আমি যে বিধবা মনো। কাজটা কিন্তু ঠিক হয়নি। কোনটা? তাকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি সব বুঝেছি। সে যে আমাকে ছাড়া সত্যি কিছু জানতো না মনো। 6 মাস ধরে আমি যেসব লুকিয়ে রেখেছিলাম তুই কিন্তু কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। ও, বুঝেছি। ভীষণ বুদ্ধিমানের মতো কাজ করেছিলে তুমি। কিন্তু যদি তিনি না বাঁচতেন তাহলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। এখনই বা তার থেকে কম কি? হ্যাঁ, কিছু না। মাধবীর চোখের কোণে এখন কালি পড়েছে, হাসি খুশি মুখটাও বেশ গম্ভীর হয়ে গেছে। সবাইকে আগের মতোই আন্তরিকভাবে ভালোবাসে, যত্ন করতে চায়, হয়তো আগের চেয়ে বেশি করতে চায়। কিন্তু সব কাজ আজকাল আর ঠিক মতো মনে থাকে না বড়দিদির। মাঝে মধ্যে ভুল হয়ে যায়। কেমন একটা আলগা ভাব চলে এসেছে তার কাজে, ব্যবহারে। তবুও এখনো সবাই আশা নিয়ে বড়দিদির দিকেই তাকিয়ে থাকে। মনোরমা প্রায়ই আসে, নানা রকম কথা হয়, শুধু এই একটি বিষয়ে আর কখনো কথা ওঠে না। মাধবী যে কষ্ট পায় মনোরমা সেটা বুঝতে পারে। সে শুধু ভাবে এই ধরনের কথা যত কম হয় ততই ভালো। হতভাগিনী যদি ভুলে যেতে পারে। সুরেন্দ্রনাথের শরীর ভালো হলে সে তার বাবার সঙ্গে বাড়ি ফিরে গেছে। সৎমা তার যত্ন কিছুটা কমিয়ে দিয়েছেন বটে, কিন্তু শরীর পুরোপুরি সেরে ওঠেনি। এখনো তার নিজের ওপর ভরসা নেই, কিন্তু কার উপর ভরসা করবে সেটাই খুঁজে পায় না। তবে আগের মতো তার আর কিছু ভালোও লাগে না। সৎমা বোঝে পুরো আজকাল অনেক বদলে গেছে। এরই মধ্যে একদিন সুরেন্দ্রর জ্বর হলো। খুব কষ্ট হচ্ছিল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সৎমা কাছেই বসেছিলেন, মুহূর্তেই তাঁর চোখেও জল এসে গেল। কি হয়েছে বাবা? কি হয়েছে? সুরেন্দ্র একখানা পোস্ট কার্ড চেয়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে আঁকা বাঁকা অক্ষরে লিখে দিল, বর দিদি, আমার জ্বর হয়েছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু সেই চিঠিটা ডাকঘরে পৌঁছল না। বিছানা থেকে মেঝেতে পড়ল। তারপর ঘর ঝাড়ু দেবার সময় বেদানার খোসা বিস্কুটের টুকরোর সঙ্গে গিয়ে আবর্জনার মধ্যে স্থান পেল। জ্বর সেরে গেল ধীরে ধীরে। পথ্য খেয়ে সুরেন্দ্র উঠে বসতে পারল। এমন সময় সুরেন্দ্রর মায়ের বাবা মারা গেলেন। তিনি ছিলেন পাবনা জেলার জমিদার। 20-25টা গ্রামে তার জমিদারি ছিল। বছরে প্রায় 40-50 হাজার টাকা আয় হতো। তার আর কোনো সন্তান না থাকায় এবং তিনি কৃপণ ছিলেন বলে তার মৃত্যুর পরে তার সমস্ত সম্পত্তি একমাত্র নাতি সুরেন্দ্রনাথ পেল। পাবনায় গিয়ে শ্বশুরের মৃত্যুর পর রায়মশাই নিজে সবকিছুর হাল ধরলেন। এখন সুরেন্দ্রর বিয়ে হওয়াও একান্ত প্রয়োজন। ঘটকদের আনাগোনায় বেশ কয়েক মাস কেটে যাবার পর একদিন সকালে বাঁশির সুরে, ঢাকঢোলের গম্ভীর গর্জনে, কাঁসির ঝনঝন শব্দে পুরো গ্রাম মুখরিত করে সুরেন্দ্রনাথ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরল। এরপর প্রায় 5 বছর কেটে গেছে। রায়মশাই আর বেঁচে নেই। ব্রজরাজ লাহিড়িও চলে গেছেন না ফেরার দেশে।
সুরেন্দ্রর সৎমা স্বামীর দেওয়া সব সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে এখন নিজের বাবার বাড়িতে থাকেন। সুরেন্দ্রনাথের সম্পর্কে কেউ কেউ যেমন বলে এমন বন্ধুর মতো উদার মনের মিশুকে জমিদার আর কেউ নেই, তেমনি তার ম্যানেজার মথুরনাথ বাবুর জন্যই অত্যাচারী উৎপীড়ক জমিদার হিসেবেও তার যথেষ্ট দুর্নাম রয়েছে। আজকাল সুরেন্দ্রর বৈঠকখানায় ইয়ার বন্ধুদের আড্ডা বেশ জমে ওঠে। সেখানে পান, তামাক, মদ, মাংসের ঢালাও ব্যবস্থার জন্য প্রয়োজনীয় টাকা ম্যানেজার মথুরনাথ প্রজাদের থেকেই আদায় করে। মথুরবাবুর কাছে একটা পয়সাও বাকি বকেয়া রাখার কোনো উপায় নেই। ঘর জ্বালিয়ে দেওয়া, ভিটে ছাড়া করে দেওয়া, কাছারি ঘরের ছোট ঘরে আটকে রাখা, এসব করাতে ম্যানেজারের সাহস আর উৎসাহেরও শেষ ছিল না। এসব খবর সুরেন্দ্রনাথের স্ত্রী শান্তির কানে মাঝে মাঝেই যায়। স্বামীকে অভিযোগ করে সে বলে, তুমি নিজে জমিদারির খোঁজ না নিলে সবচেয়ে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার ম্যানেজারের অত্যাচারে কিছু আর থাকবে না। তাই তো, কিন্তু সত্যি কি এসব কথা ঠিক? ঠিক নয়। চারদিকে তোমার নামে নিন্দার ছড়াছড়ি। তুমি ছাড়া সবাই এ কথা জানে, শুধু তুমিই জানো না। সারাক্ষণ ইয়ার বন্ধুদের নিয়ে বসে থাকলে এসব আর শুনবে কি করে? শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, ওই ম্যানেজার দিয়ে আর চলবে না। ওকে দূর দূর করে তাড়িয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা বেশ, কাল থেকে আমি নিজেই না হয় সবকিছু দেখব। কথাটা মনে রেখো। এরপর সুরেন্দ্রনাথ যখন বেশ কিছুদিন জমিদারির কাজ নিজে দেখে, তখন ম্যানেজার মথুরনাথ এসে গম্ভীর মুখে বলে, সুরেনবাবু, আপনি যদি এভাবে চালান তাহলে কি জমিদারি ধরে রাখতে পারবেন? দুঃখীদের রক্ত শুষে এমন জমিদারির কি দাম আছে মথুরবাবু? তাহলে আমাকে বিদায় দিন, আমি চলে যাই। না 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 না, তা কি করে হয়? আচ্ছা তাহলে আপনি দেখুন। এরপর যা হবার তাই হয়। সে আবার বৈঠকখানায় বন্ধুদের মধ্যে ফিরে যায়। তারপর এখন আবার নতুন বাগান বাড়ি বানিয়ে সেখানে কলকাতা থেকে এলোকেশী নামে একজনকে এনে রেখেছে ম্যানেজার মথুরনাথ। নাচ গান বাজনায় পটু সেই সুন্দরীর ঝোঁকেই মৌমাছির মতো ঝাঁক বেঁধে সুরেন্দ্রর ইয়ার বন্ধুরা সব সেখানেই জড়ো হচ্ছে। সুরেন্দ্রনাথকেও ওরা টেনে নিয়ে যায়। 3 দিন সেখানে কাটিয়ে চতুর্থ দিন যখন স্বামীকে সামনে পেল শান্তি, দরজা বন্ধ করে দরজার গায়ে হেলান দিয়ে সে বলল, এতদিন কোথায় ছিলে? আমি মানে বাগান বাড়িতেই বন্ধুদের সাথে। সেখানে কে ছিল যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো, সব কথাই শুধু তাই তো। শোনো, আমি সব শুনেছি। আমি এমন কি দোষ করেছি যে তুমি আমায় পায়ে ঠেলে দিচ্ছ বলো তো? তা তো আমি কি আমি কি দাওনি? বলো, দাওনি? কোনোদিন। আর কেমন করে পায়ে ঠেলতে হয়? এর চেয়ে বেশি অপমান আর কি থাকতে পারে মেয়েদের জন্য? দেখো, আমি তো নিজে থেকে। তা ওরা বললো বলেই তুমি চলে যাবে? আমি কি তোমায় চিনি না? আমি তো জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য আমি তোমার মন পাই না। এই যন্ত্রণা আমি কাকে বলবো? শান্তি, তুমি কাঁদছো কেন? ওই দেখো শান্তি, কেঁদো না। কেন কাঁদি তা অন্তর্যামী জানেন। শুধু আমি বুঝতে পারি তুমি ইচ্ছে করে আমায় অবহেলা করো না। তোমারও ভিতরে একটা কষ্ট আছে, কিন্তু তোমার কিসের কষ্ট তা তো আমায় বললে না আজও। তোমার কষ্ট আমার যে আর সহ্য হয় না গো, আর সহ্য হয় না। কেঁদো না শান্তি। তাহলে এখন কি করবে? তোমার শরীরও তো আজকাল ভালো নেই। বলি কি, চলো এই দেশ ছেড়ে আমরা কলকাতায় চলে যাই। ওখানে ভালো ডাক্তার আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই ব্যথা কি আর সারবে শান্তি? সেই যেদিন কলকাতায় গাড়ির ধাক্কা খেয়ে পড়ে গেলাম, সেই থেকেই তো এই শরীর খারাপ। 5টা বছর কেটে গেল শান্তি, তবু
সেই ব্যথা কিছুতেই যাচ্ছে না জানো। মাঝে মাঝে নিজেই ভাবি এতদিন ধরে কি করে বেঁচে আছি কে জানে। ছি 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 ছি, তোর মুখে কি কিছুই আটকায় না গো? হ্যাঁ, চলো না গো, কলকাতাতেই যাই। কলকাতা? চলো। বেশ, তবে তাই চলো। ওখানে বরদিদিও আছেন। তোমার তোমার ওই বরদিদিকে তো আমারও খুব দেখতে ইচ্ছে করে গো। তাকে আনবে না? আনবো না আবার, অবশ্যই আনবো। আমি যদি বলি মারা যাচ্ছি, তিনি ঠিক আসবেন। তোমার ভাই পড়ি, আর এসব কথা বলো না গো। আহা, তিনি যদি আসেন তাহলে আর আমার কোনো দুঃখই থাকবে না শান্তি। আচ্ছা, তুমি নিজে গিয়ে বরং বরদিদিকে ডেকে এনো, কেমন? বেশ, তাই যাব। তুমি দেখো, তিনি এলে আমার আর কোনো কষ্টই থাকবে না। শান্তির বুকটা হঠাৎ অভিমানে পুড়ে গেল, তার চোখ ফেটে জল পড়তে লাগলো। পরদিন শান্তি নিজের দাসীকে ডেকে বলল, খেন্তি শোন, মথুরবাবুকে এই চিঠিখানা দিয়ে বলবি আমি বলেছি বাগান বাড়িতে যে মেয়েটিকে আনা হয়েছে তাকে যদি এখনই না তাড়ানো হয় তবে তাকে আর ম্যানেজারের কাজ করতে হবে না। শান্তি, শান্তি, কোথায় গেলে? কি হলো, ডাকছো যে? না মানে ওরা বাগান বাড়িতে আসলে। যদি আবার সেই বাগান বাড়ির দিকে পা বাড়াও আমি কিন্তু মাথা কুড়ে রক্ত গঙ্গা বইয়ে মরে যাব। না না, কিন্তু ওরা তো আমাকে। ওদের ব্যবস্থা আমি করছি। দাঁড়াও, সেও না। আরে দারোয়ানকে গিয়ে বলে দে যেন ওই হতভাগার দল আর আমার বাড়ির মধ্যে ঢুকতে না পারে। এক্ষুনি যা। আর কোনো উপায় না দেখে মথুরনাথ শেষমেশ এলোকেশীকে বিদায় করে দিল। ইয়ার বন্ধুর দলও শান্তির ভয়ে বাড়িতে আসা বন্ধ করে দিল। সুরেন্দ্রনাথের বুকের ব্যথাটা আপাতত কিছুটা কম মনে হওয়ায় এক্ষুনি আর কলকাতায় যেতে হলো না। শান্তিরও আর তেমন উৎসাহ নেই কলকাতায় যাওয়ার, বরং এখানে থেকেই সে স্বামীকে সেবা করার যতটা সম্ভব পরিপাটি ব্যবস্থা করতে লাগল। কলকাতা থেকে একজন নামকরা ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে বিশেষভাবে সতর্ক করে বলে গেলেন সুরেন্দ্রনাথের শারীরিক বা মানসিক কোনো রকম পরিশ্রম করা একেবারেই উচিত নয়। এই সুযোগে ম্যানেজার জমিদারির কাজ আবার নতুন উদ্যমে দেখতে শুরু করলো এবং তাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠল। কলকাতার বাড়িতে এখন ব্রজবাবুর জায়গায় মাধবী আর প্রমীলার দাদা শিবচন্দ্র কর্তা। মাধবীর জায়গায় নতুন বউ গৃহিণীর দায়িত্বে। যদিও মাধবী এখনো বাড়িতেই আছে, শিবচন্দ্র তাকে ভালোবাসে, যত্ন করে, কিন্তু মাধবী বুঝে গেছে তার আর এখানে জায়গা নেই। বাড়ির দাস দাসী সরকার গোমস্তারা এখনো তাকে বড় দিদি বলে ডাকে ঠিকই, কিন্তু সবাই জানে এখন সিন্ধুকের চাবি আর একজনের হাতে। শিবচন্দ্রের স্ত্রীও মাধবীকে অবহেলা করে না, কিন্তু তার অনুমতি ছাড়া যে কিছু হবে না সেটা সে ভালোই বুঝিয়ে দেয়। তাই বাবার আমলে যে মাধবী ছিল সর্বে সর্বা, এখন সে আত্মীয়দের দলে পড়ে গেছে। মাধবীর বাবা ব্রজবাবু যখন বেঁচে ছিলেন তখন দাদার বউ ছোট ছিল। মাধবীর চোখে প্রমীলা আর শিবচন্দ্রের বউয়ের মধ্যে তখন কোনো পার্থক্য ছিল না, কিন্তু এখন কথায় কথায় মতের অমিল হয়। সে সংসারের কর্ত্রী হয়ে নিজের অধিকার ছাড়বে কেন? মাধবী সব বোঝে। বাপের বাড়ির দোহাই দিয়ে দাদার সঙ্গে সম্পর্কের জোর দেখিয়ে নিজের অধিকার বুঝে নিতে তার রুচিতে বাধে। একদিন শিবচন্দ্রকে ডেকে সে বলল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। সে কি মাধবী, সেখানে তো এখন কেউ নেই। ছোট ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে ভালোই থাকবো। গোলাগাঁয়ে? হ্যাঁ, কেন মনে নেই তোমার? পাবনা জেলার গোলাগাঁয়ে আমার যে শ্বশুর বাড়ি ছিল গো। তা কি হয়? ওখানে তুই অনেক কষ্ট পাবি। না, কষ্ট কেন হবে দাদা? বাড়িটা তো এখনো আছে, 2-10 বিঘা জমি জায়গাও আছে। একটা বিধবা মেয়ের চলার জন্য কি তা যথেষ্ট না? চলার কথা নয়,
টাকার অভাব হবে না ঠিকই, কিন্তু তোর অনেক কষ্ট হবে মাধবী। না গো দাদা, কষ্ট কিছুই নয়। কেন যাবি বোন? আমাকে আমাকে সবটা খুলে বলতো। হ্যাঁ, আমি সব মিটিয়ে দেবো। বল না, বল। আরে দাদা, তুমি কি ভাবছো আমি ঝগড়া করে তোমার বাড়ি ছাড়ছি? ছি ছি, আমি কি সে কথা বলছি? এই বাড়ি তো চিরকালই তোর। তাহলে আজ কেন তুই চলে যেতে চাইছিস? বাবা যতদিন ছিলেন তোর তো কখনো এমনটা মনে হয়নি। তবে আজ কেন? আবার আসবো দাদা, তোমার ছেলের যখন পইতে হবে তখন আমায় নিয়ে এসো। এখন আসি। সে তো 8-10 বছর পরের কথা। যদি বেঁচে থাকি তাহলে আসবো। যদি কোনো অশুভ মুহূর্তে যদি কখনো অসতর্কভাবে কিছু বলে ফেলি, আমায় ক্ষমা করিস বোন। দাদা, তুই সত্যি? না দাদা, এমন কিচ্ছুটি হয়নি। তুমি শুধু এত কষ্ট পেও না। আমি আবার আসবো, বললাম তো। সত্যি বলছিস? সত্যি গো, সত্যি সত্যি সত্যি। তাহলে যা, তোকে তোর নিজের বাড়িতে যেতে আর মানা করব না। যেখানে তোর ভালো লাগে সেখানে থাক, তবে নিয়ম করে খবর পাঠাতে ভুলিস না যেন। নতুন বউকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দাস দাসীদের ডেকে আশীর্বাদ করে মাধবী চলে গেল। শিবচন্দ্র কান্না ভেজা চোখে বোনকে বিদায় দিল। প্রথমে মাধবী কাশি গিয়ে ভাগ্নেকে সঙ্গে নিল, তারপর তার হাত ধরে গোলাগাঁয়ে এসে দীর্ঘ 7 বছর পর নিজের শ্বশুর বাড়ির উঠোনে পা রাখল। মাধবীর স্বামী যোগেন্দ্র মারা যাওয়ার আগে তাদের কয়েক বিঘে জমি জায়গা তার বাবার ঘনিষ্ঠ বন্ধু চাটুর্যে মশাইয়ের হেফাজতেই রেখে গিয়েছিল। যোগেন্দ্র মারা যাওয়ার পর চাটুর্যে মশাই নিজের অধিকার ভেবে নিয়ে এই জমি জমা নিজের মতো করে ভোগ করছিলেন। কিন্তু এতদিন পর বিধবা মাধবী ফিরে এসে তার গোছানো সংসারে যেন তালগোল পাকিয়ে দিল। তিনি 100 টাকা পাওনার ভয় দেখালেন। তাই তো বৌমা, তোমার ওই 2 বিঘা জমি 10 বছরের খাজনা সুদসহ মিলে এখনো 100 টাকা বাকি আছে। সেটা না দিলে জমি তো এখন নিলামে উঠে যাবে মা। মাধবী ভাগ্নের হাত দিয়ে 2 দিনের মধ্যেই 100 টাকা পাঠিয়ে দিল। অবশ্য চাটুর্যে মশাইয়ের সেই টাকা অন্য কাজে লাগলো, কিন্তু মাধবী এমন সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে ভাগ্নেকে দিয়ে ডেকে পাঠালো চাটুর্যে মশাইকে। বৌমা, কাকা বাবু, শুধু এই 2 বিঘা জমির ওপর নির্ভর করেই কি আমার প্রয়াত শ্বশুর মশাইয়ের জীবিকা চলতো? তাহলে বাকি যে জমিগুলো ছিল সেগুলো কোথায় আর কার কাছে আছে? বলি সেগুলো সবই তো বিক্রি হয়ে গেছে, কিছু আবার বন্দোবস্তে দেওয়া হয়েছে। তাই 8-10 বছর ধরে খাজনা না দিলে জমি জমা কি আর থাকে মা? তবে কি এই কটা টাকা খাজনা দেওয়ার মতো জমি থেকে কিছু আসতো না? আর যদি সত্যি বিক্রি হয়ে গিয়ে থাকে, তাহলে কে বিক্রি করেছে, কার হাতে আছে এখন, তা জানলে তো চেষ্টা করে ফেরত আনাও যায়। আর কাগজপত্রগুলো কোথায় কাকা বাবু? সেসব এখন আবার বের করতে হবে। চাটুর্যে মশাই বিড়বিড় করে কি যেন বললেন, মাধবী আর তা বুঝতে পারল না। অবশেষে মাথায় ছাতা আর কোমরে নামাবলি জড়িয়ে একখানা থান কাপড় গামছায় বেঁধে নিয়ে জমিদারের কাছারি লালতা গ্রামে রওনা দিলেন চাটুর্যে মশাই। এই লালতা গ্রামেই ছিল সুরেন্দ্রনাথের বাড়ি আর ম্যানেজার মথুরবাবুর কাছারি। ব্রাহ্মণ প্রায় 8-10 ক্রোশ হেঁটে একেবারে গিয়ে হাজির হলেন মথুরবাবুর সামনে। গিয়েই কেঁদে পড়ে বললেন, দয়া করুন বাবা, একেবারে গরিব ব্রাহ্মণ পথে পথে ভিক্ষে করে খাচ্ছে বাবা। আরে এমন তো অনেকেই আসে, হয়েছেটা কি? বাবা, বাবা রক্ষা করুন। এই যে এইটা রাখুন। আরে এ তো 100 টাকা। কি হয়েছে তোমার? আপনি তো ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, খুলে বলো তো আগে কি হয়েছে। ওই গোলাগাঁয়ের রামতনু সান্যালের সেই বিধবা পুত্রবধূ
এতদিন পরে হঠাৎ কোত্থেকে ফিরে এসে এখন আমার দখলে থাকা সবকিছু চাইছে। তা সে তোমার সব দখল নিতে চায় নাকি তুমি তার সব জিনিস কবজা করতে চাও? কোনটা সত্যি? আমি যে গত 10 বছর ধরে সরকারকে খাজনা দিয়ে এই জমি জমা টিকিয়ে রেখেছি বাবা, সেটা কি কিছু না? জমি ভোগ করবে আর খাজনা দেবে না, তা বললে হয়? দোহাই আপনার, দোহাই। বুঝেছি, তুমি ওই গরিব বিধবাকে ঠকাতে চাইছো, তাই তো? আমায় রক্ষা করুন, রক্ষা করুন বাবা। কয় বিঘা জমি? ওই 25 বিঘা। কম করেও 3000 টাকা। তা জমিদারের কাছে কত সেলামি দেবে? আপনি যা বলবেন তাই হবে। 300 টাকা দিতে পারি। হ্যাঁ, বলো কি? 300 টাকা দিয়ে 3000 টাকার জমি হাতিয়ে নিতে চাও? না 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 না, এভাবে হবে না। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাহলে কত দিতে হবে বলুন? 1000 দিতে পারবে? 1000? তারপর দুজনে মিলে অনেকক্ষণ গোপনে পরামর্শ করে ঠিক করলো যোগেন্দ্রনাথের বিধবা স্ত্রীর বিরুদ্ধে 10 বছরের বকেয়া খাজনা সুদ সহ 1500 টাকার মামলা ঠোকা হবে। সমন জারি হলো, কিন্তু মাধবীর কাছে সেই সমন কখনোই পৌঁছল না। একতরফা রায়ে আদালতের ডিক্রি হয়ে গেল এবং 1.5 মাস পর মাধবী খবর পেল খাজনা না মেটানোর জন্য সরকারের তরফ থেকে জমিদার তার পৈতৃক ভিটে সহ পুরো সম্পত্তি নিলামে তোলার বিজ্ঞপ্তি জারি করেছে। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মাধবী তখন পাড়ার এক মহিলাকে ডেকে বলল, হ্যাঁ গো, তোমাদের দেশটা কি মগের মুলুক নাকি? কেন গো, কি হলো? একজন লোক চালাকি করে আমার সব কিছু হাতিয়ে নিতে চাইছে, আর তোমরা সবাই চুপ করে দেখছো। আমরা আর কি করব বলো? জমিদার যদি নিলাম দেন, আমাদের মতো গরিব লোকেরা আর কি করতে পারি? কিন্তু তুমি বলো, আমার বাড়ি নিলামে উঠবে আর আমাকে জানানো হবে না? এমন জমিদার আবার হয় নাকি? আসলে আমাদের জমিদার না খুব অত্যাচারী। এমন নিষ্ঠুর রক্তচোষা মানুষ আগে এখানে কেউ দেখেনি। আচ্ছা, কত কি যে করে বললে তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ গো, জমিদার বাবুর সঙ্গে যদি আমি নিজে গিয়ে দেখা করি একবার, তবেও কি কিচ্ছু করা যাবে না? আচ্ছা, কাল তাহলে আমার বোনপোর কাছ থেকে সবকিছু জেনে শুনে এসে তোমাকে বলবো। বেশ, তাই বললো। তবে মাধবীর সেই প্রতিবেশিনীর বোনপো কয়েকবার লালতা গ্রামে গেছিল, গিয়ে জমিদার সম্পর্কে অনেক খবরই সে জেনেছে। এমনকি সে এলোকেশির কথাও শুনে এসেছিল। পরদিন তার মাসি মাধবীর সেই প্রতিবেশিনী যখন তাকে জিজ্ঞেস করলো জমিদার বাবুর সঙ্গে মাধবীর দেখা করা উচিত কিনা, দেখতে কেমন, তখন সে মুখটা যতটা সম্ভব গম্ভীর করে জানালো, মাধবীর বয়স কম এবং দেখতে সুন্দরী হলে তো তার পক্ষে কখনোই দেখা করা উচিত হবে না। বোনপোর কাছ থেকে সবটা ভালো করে শুনে বুঝে প্রতিবেশিনী মাধবীকে সব খুলে বলল। বোনপো বলল আজ রাতেই নৌকো ভাড়া করে বাপের বাড়ি ফিরে যেতে বলো তাকে। কেন? একবার যদি তুমি জমিদার সুরেন রায়ের হাতে পড়ো তো তোমার আর রক্ষে নেই। সে কি গো? আচ্ছা, সে এমন খারাপ মানুষ? এই কথা নাকি পুরো দেশ জানে। তবে তো একবার পরখ করে দেখতেই হয়, কি বলো? না না না, কি দরকার? তাছাড়া বোনপো আরো বলল জানো, যে চাটুর্যে মশাই যখন এর মধ্যে জড়িয়ে পড়েছেন তখন ও সম্পত্তির আশা তোমার ছেড়ে দেওয়াই ভালো। শেষে কি গৃহস্থ ঘরের বিধবা হয়ে তুমি ধর্মটাও খোয়াবে গো? আচ্ছা, তুমি জমিদারের নামটা যেন কি বললে? সুরেন রায়। সুরেন রায়, নামটা বড় চেনা, কিন্তু এই নামে যে মানুষটাকে আমি চিনতাম তার সঙ্গে তো কিছু মিলছে না। জমিদার সুরেন রায়ের নাম সারাটা দিন মাথার ভেতরে ঘুরতে লাগলো মাধবীর। এই নামটা সে কত দিন ধরে নিজের মনে মনে ভেবেছে। 5 বছর হয়ে গেল, এতদিন ভুলেই ছিল। আজ এতদিন পর আবার মনে পড়েছে। স্বপ্নে আর নিদ্রায় মাধবীর সেই রাতটা একটা চাপা অস্থিরতার মধ্যে কেটে গেল। ভাগ্নের জন্যই সে ঠিক করেছিল জমিদারের সঙ্গে দেখা করবে, কিন্তু তার হলো না।
পাড়া প্রতিবেশীরা সবাই নিষেধ করল। সে ভাবলো এখানকার আশ্রয় যখন উঠেই গেছে তখন কাশিই ফিরে যাবে সে। তবে এখন যেখানেই সে যাক, তার রূপ যৌবন নিয়ে একটা নতুন ভাবনা, একটা নতুন ভয় যেন কাঁটার মতো বিঁধে রইল তার মনে। পুরা কপাল, এই বিপদগুলো কি এখনো আমার দেহের সঙ্গে লেগে আছে? ছি ছি ছি, মরে যাই। আজ 7 বছর হয়ে গেল এইসব নিয়ে তার মনে কিছু আসেনি। মনে করিয়ে দেওয়ার মতো কেউ তো ছিল না তার জীবনে। স্বামী মারা যাওয়ার পর যখন সে বাপের বাড়ি ফিরে গিয়েছিল, তখন সবাই তাকে বড়দিদি বা মা বলেই ডাকত। এই সম্মানসূচক ডাকগুলো যেন তাকে আরো বেশি বৃদ্ধ করে দিয়েছিল। যেখানে তাকে বড়দিদির কাজ করতে হতো, জননীর মতো স্নেহ দিতে হতো, সেখানে এসব কথা কি মনে রাখা যায়? আজ বিশেষ করে তার রূপ ও যৌবন নিয়ে কথা ওঠায় সে খুব অস্বস্তির মধ্যে পড়ে যায়। এখানকার মানুষগুলো কি অন্ধ নাকি একেবারে পশু? কিন্তু মাধবী ভুল করেছিল। সব মানুষের মন তার মতো বয়সেই বুড়িয়ে যায় না। এর ঠিক 3 দিন পর যখন জমিদারের পিয়াদা এসে তার দরজায় বসে পড়ল আর চিৎকার করে গ্রামবাসীদের জানাতে লাগলো যে সুরেন রায় আবার একটা নতুন কীর্তি করে বসেছেন, তখন মাধবী ভাগ্নের হাত ধরে দাসীকে নিয়ে নৌকায় উঠে বসল। বাড়ির কাছেই নদী ছিল। মাঝিকে বলে দিল সোমরাপুরে যেতে হবে। সোমরাপুরে প্রমীলার শ্বশুর বাড়ি। প্রমীলা হয়তো কিছুদিনের মধ্যেই কলকাতা যাবে, কিন্তু তখন মাধবী কোথায় থাকবে কে জানে। তাই বোনের সঙ্গে এসে একবার দেখা করে যাবে। 15 ক্রোশ পথ পেরিয়ে প্রমীলার শ্বশুর বাড়ি যেতে নৌকোয় পুরো 1 দিন লাগবে। না, বাতাস যদি না পাল্টায় তবে কাল দুপুরের আগে নৌকো সোমরাপুরে পৌঁছবে না। আজ বড়দিদির একাদশী, কিন্তু ছোট বাবুর জন্য তো কোথাও নৌকা ভেড়াতে হবে, রান্না করতে হবে, বলি ছেলেটাকে তো খাওয়াতে হবে নাকি? দিস্তে পাড়ার গঞ্জে নৌকো বাঁধলে সুবিধা হবে, সব জিনিসপত্র পাওয়া যায়। বেশ, তবে তাই করো বাপু। মাঝি ভাই, দেখো যেন 10টা-11টার মধ্যে ছেলেটাকে খাওয়ানো যায়, কেমন? আচ্ছা। কার্তিক মাস প্রায় শেষ, একটু শীতও পড়ে গেছে। সুরেন্দ্রনাথের ওপরের ঘরের জানলার ফাঁক দিয়ে সকালবেলার রোদ এসে পড়েছে। জানলার কাছে অনেকগুলো বাঁধানো খাতা আর কাগজপত্র নিয়ে সুরেন্দ্রনাথ আদায়, উসুল, বকেয়া, জমা খরচ, মামলা, মোকদ্দমা, নথি সব একে একে উল্টে পাল্টে দেখছে। বহু বোঝানোর পর শান্তি বুঝেছে বইপত্রের দিকে তাকালেই মানুষের বুকের ব্যথা বাড়ে না। আজকাল শান্তির কোনো কথাই সুরেন্দ্র আর অমান্য করে না। শান্তির আদেশে সুরেন্দ্রর বাইরের বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। পাশের ঘরে শান্তি কি একটা করছিল। লাল ফিতে দিয়ে কাগজের একটা বান্ডিল বাঁধতে বাঁধতে সুরেন্দ্র ডাকল, শান্তি, শান্তি। ডাকছিলে? হ্যাঁ, ডাকছিলাম। আসলে আমি একবার কাছারি ঘরে যাব। না, কি দরকার বলো না আমায়, আমি আনিয়ে দিচ্ছি। না, দরকার কিছু নেই, একবার শুধু ওই মথুর বাবুর সাথে দেখা করব। তাকে ডেকে পাঠাই, তোমাকে যেতে হবে না। কিন্তু এখন এই সময় তাকে দরকার হলোই বা কেন? বলে দেবো অঘ্রাণ মাস থেকে তাকে আর কাজে আসতে হবে না। কেন? তার কি দোষ? ঠিক করে বলতে পারছি না, কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। দেখো না, দেখো এই কাগজগুলো দেখো। কি কি এগুলো? এক বিধবার ঘরবাড়ি থেকে শুরু করে সবকিছু বেনামি নিলামে তুলে তিনি কিনে নিয়েছেন। আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করেননি। ও মা, সে কি বিধবার? না না, তাহলে তো কাজটা ঠিক হয়নি মোটেও। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে ওই 1,500 টাকার মামলা হয়েছিল। তাহলে ম্যানেজার বাবুরই বা দোষ কি? এত টাকা ছেড়ে দেবেন কি করে? হ্যাঁ, এক্ষেত্রে ছেড়ে দিতে হবে। এক অসহায় বিধবাকে কি তা বলে আমি বাড়ি ছাড়া করব? তুমি বলো না, এটা কি ঠিক? না না না, বাড়ি ছাড়া করতে বলছি না। আর তোমার টাকা তুমি দান করলে তাতে আমি বাধা দেব কেন?
তা নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? আচ্ছা শান্তি, আমি যদি কখনো না থাকি তখন তুমি... ও আবার কি কথা? তুমি, আমি যা ভালোবাসি তুমি তা করবে তো? এমন কথা কেন বলছো বলো তো? বলছি, তুমি আমার কথা, আমার স্বাদ, ইচ্ছা সব জেনে রাখবে না শান্তি? আমার বর দিদির নাম, এই কাগজখানা দেখো শান্তি, এই দেখো আমার বর দিদির নাম। কই, কোথায়? এই যে এই দেখো, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়ে গেছে। ও, তাই বুঝি সবকিছু তাকে ফিরিয়ে দিতে চাইছো? যদি সত্যিই তিনি আমার বরদিদি হন, তাকে সব কিছু ফিরিয়ে দেব, সব কিছু। হয়তো দেখবে তিনি তোমার বরদিদি নন, শুধু মাধবী নামটুকুর জামিল। হ্যাঁ গো, শুধু নামেতেই এত কিছু? বরদিদির নামেরও তো একটু সম্মান করা উচিত, তাই না? ঠিক আছে, তা করো, কিন্তু তিনি তো নিজে কিছুই জানবেন না। না, জানবেন না ঠিকই, কিন্তু তাই বলে আমি কি অসম্মান করতে পারি? আচ্ছা তুমি বলো, একই নামের তো কত লোক আছে। হ্যাঁ তা আছে, কিন্তু তুমি দুর্গা নামটা লিখে তাতে পা রাখতে পারো? ছি 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 ছি, কি বলছো এসব? ঠাকুর দেবতার নাম নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠাকুর দেবতার নাম না হয় আমি নাই বললাম, কিন্তু আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি যদি তুমি একটা কাজ করে দিতে পারো। কি কাজ বলো? ওই যে দেওয়ালে টাঙানো আমার ছবিটা দেখছো, ওই ছবিটা যদি... হ্যাঁ, কি? 4 জন ব্রাহ্মণ দিয়ে নদীর ধারে পোড়াতে পারো। কি বলছো কি? কাছেই কোথাও বজ্রপাত হলে মানুষের শরীরের সব রক্ত যেমন এক নিমেষে সরে যায়, শান্তির তখন প্রথমে তেমনি অবস্থা হলো। তারপর ধীরে ধীরে মুখে আর চোখে রক্ত ফিরল। সে করুণ চোখে স্বামীর দিকে তাকিয়ে আর একটা কথাও না বলে নিচে নেমে গেল। পুরোহিত ডেকে এনে রীতিমতো শান্তি সস্তায়নের আয়োজন করল। জীবনে এমন ভয়ঙ্কর খারাপ কথা সে আর কখনো শোনেনি। মনে মনে রাজার অর্ধেক রাজত্ব মানত করে প্রতিজ্ঞা করল, এই বরদিদি যেই হন তার প্রসঙ্গে সে আর কোনো কথা কোনো দিন বলবে না। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপর উঠে কাছারি ঘরে চলে গেল। সেখানে তার মথুর বাবুর সঙ্গে দেখা হলো। গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলামে উঠেছে মথুর বাবু? মানে ওই মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন জানতে পারি? 10 বছরের মাল গুজারি বাকি ছিল। কই খাতাটা দেখি। খাতা? খাতাপত্র তো এখনো পাবনা থেকে আনা হয়নি। তাহলে এখনই আনতে লোক পাঠান। ওই বিধবার থাকার জায়গাটুকুও কি রাখেননি? না না, মানে মানে তিনি কোথায় থাকবেন? এতদিন যেখানে ছিল সেখানেই থাকবে। তা এতদিন তিনি কোথায় ছিলেন? কলকাতায়, বাবার বাড়িতে। বাবার নাম জানেন? হ্যাঁ, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। আরে আরে, কি হলো আপনার? মাথায় ব্যথা করছে? শিগগির একটা ভালো ঘোড়া এনে তাড়াতাড়ি জিন কষাতে বলুন, আমি এখনই গোলাগা যাব। আচ্ছা, এখান থেকে গোলাগা কত দূর জানেন? আগে প্রায় 10 ক্রোশ। 10 ক্রোশ? এখন 9টা বাজে। এখন যদি বেরোই, এখন বেরোলে 1টার মধ্যেই সেখানে পৌঁছতে পারবো। দাঁড়িয়ে দেখছেন কি? তাড়াতাড়ি ঘোড়া আনতে বলুন। চাবুক খেয়ে ঘোড়া ছুটে বেরিয়ে গেল। খবর শুনে শান্তি ঠাকুর ঘরে মাথা ঠুকে কাঁদতে লাগলো। কি করলে ঠাকুর, কি করলে? এই কি তোমার ইচ্ছে ছিল? গোলাগাঁ পৌঁছতে তখনও 2 ক্রোশ বাকি। ঘোড়ার খুর অবধি ফেনায় ভরে গেছে। প্রাণপণে ধুলো উড়িয়ে, আল পেরিয়ে, খানা টপকে ঘোড়া ছুটে চলেছে।
মাথার উপর তপ্ত রোদ। ঘোড়ার পিঠে বসেই সুরেন্দ্রর গা বমি বমি করতে লাগলো। মনে হলো যেন ভেতরের প্রতিটা নাড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। তারপর টপ করে 2-3 ফোঁটা রক্ত পড়ল ধুলো মাখা পিরানের ওপর। সুরেন্দ্রনাথ হাত দিয়ে মুখ মুছে ফেলল। একটার একটু আগেই কোলাগাঁ পৌঁছে গেল। পথের ধারে একটা দোকানে মাধবীর শ্বশুর বাড়ির খোঁজ নিল। আচ্ছা, এটাই কি গোলাগাঁ? হ্যাঁ। রামতনু সান্যালের বাড়ি কোন দিকে জানেন? ওই দিকে। অল্পক্ষণের মধ্যেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজার কাছেই একজন সেপাই বসেছিল। প্রভুকে দেখে সে প্রণাম করল। পেন্নাম বাবু, বাড়িতে কে আছে? কেউ না। কেউ না? কোথায় গেলেন? ভোরেই তো সব নৌকা করে চলে গেলেন। কোথায়? কোন পথে? ওই যে ওই দক্ষিণ দিকে। আচ্ছা, নদীর ধার ধরে কি পথ আছে? মানে ঘোড়া ছুটতে পারবে? সে কথা তো বলতে পারবো না, বোধহয় নেই। আবার ঘোড়া ছুটে চলল, কিন্তু প্রায় 2 ক্রোশ গিয়ে ঘোড়া যাবার পথও আর রইল না। ঘোড়া ছেড়ে সুরেন্দ্রনাথ পায়ে হেঁটে চলতে লাগলো। ঠোঁটের পাশ দিয়ে তখনও রক্ত ঝরছে। জামার উপর বেশ কয়েক ফোঁটা রক্ত পড়ে তা ধুলোয় জমে গেছে। নদীতে নেমে অঞ্জলি ভরে জল খেয়ে আবার ছুটে চলল সে। পায়ে আর জুতো নেই, সারা শরীরে কাদা, মাঝে মাঝে রক্তের দাগ। বুকের ওপর যেন কেউ রক্ত ছিটিয়ে দিয়েছে। বেলা পড়ে আসছে, পা আর চলে না। মনে হচ্ছে যেন এখন একটু শুয়ে পড়লেই জন্মের মতো ঘুমিয়ে পড়বে সে। সে যেন জীবনের শেষ শয্যায় চির বিশ্রামের আশায় এক উন্মাদের মতো ছুটে চলেছে। শরীরে যতটুকু শক্তি আছে সব অকাতরে নিঃশেষ করে দিয়ে শেষবারের মতো শুয়ে পড়বে, আর উঠবে না। নদীর বাঁকের পাশে কলমি শাকের জঙ্গল কেটে একটা নৌকো এগোচ্ছে। চোখে পড়তেই সুরেন্দ্র প্রাণপণে ডাকল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। শুধু 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। কলমি শাকের জঙ্গলের জন্য নৌকোটা ঠিকভাবে এগোতে পারছিল না। সুরেন্দ্র নৌকোর কাছাকাছি চলে এলো। আবার ডাকলো সে। সারা দিনের উপবাস আর মানসিক যন্ত্রণায় মাধবী একেবারে নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ চেনা গলার স্বরে অতি পরিচিত ডাক কানে আসতেই মাধবী উঠে বসল। নৌকোর ভেতর থেকে মুখ বাড়িয়ে দেখল সারা শরীরে ধুলো কাদা মেখে সুরেন্দ্রনাথ চলেছে তাদের নৌকোর পাশে পাশে। মাস্টার মশাই না? ও নয়নতারার মা। নয়নতারার মা, মাঝিকে তাড়াতাড়ি নৌকো থামাতে বলো। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুয়ে পড়েছে। সবাই মিলে তাকে ধরে টেনে নৌকোয় তুলল। মুখে চোখে জল ছিটালো। মাঝি তাকে চিনতে পেরে বলল, লালতা গাঁয়ের জমিদার। শোনো, এই রাতে লালতা গাঁয়ে পৌঁছতে পারবে? সবাইকে একটা করে সোনার হার দেব। হ্যাঁ, একদম চিন্তা করবেন না মাঠা করুন, চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে। ভোর নাগাদ পৌঁছে দেব। চাঁদের আলোয় তখন চরাচর ভেসে যাচ্ছে। সুরেন্দ্রনাথের জ্ঞান ফিরলে সে চোখ মেলে মাধবীর মুখের দিকে তাকিয়ে রইল। মাধবীর মুখে তখন কোনো পর্দা নেই, শুধু কপালের সামান্য অংশ আঁচলে ঢাকা। কোলে সুরেন্দ্রর মাথা নিয়ে সে বসেছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে সুরেন্দ্র জিজ্ঞেস করল, তুমি তুমি বরদিদি? আমি মাধবী। তাই? কত কষ্ট। সারা পৃথিবীর আরাম যেন এই কোলেই লুকিয়েছিল। এতদিন পরে সুরেন্দ্রনাথ যেন সেই আশ্রয়টা খুঁজে পেল। তার রক্তমাখা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নৌকো তরতর করে ছলছলিয়ে ছুটে চলেছে। ছইয়ের ভেতর সুরেন্দ্রর মুখের উপর চাঁদের আলো এসে পড়েছে। সুরেন্দ্রনাথ আস্তে আস্তে বলল, কোথায় যাচ্ছিলে? প্রমিলার শ্বশুর বাড়ি। এমন করে কি কেউ কুটুম বাড়ি যায় দিদি? নিজের অট্টালিকায় নিজের শোবার ঘরে বড়দিদির কোলে মাথা রেখে সুরেন্দ্রনাথ
মৃত্যুশয্যায় শুয়ে আছে। শান্তি তার পা দুটি কোলে নিয়ে বসে আছে, দু চোখ তার জলে ভেসে যাচ্ছে। পাবনার যত ডাক্তার কবিরাজ আছেন সবাই এসেছেন, তাদের সম্মিলিত চেষ্টাতেও রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। 5 বছর আগের সেই পুরনো আঘাত থেকেই এখন রক্ত উঠছে। মাধবীর মনে পড়ছিল সেই 5 বছর আগের কথা। তখন সে সুরেন্দ্রনাথকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজ 5 বছর পর সুরেন্দ্রনাথই তাকে ফিরিয়ে এনেছে। সন্ধ্যের পর ঘরে উজ্জ্বল প্রদীপের আলোতে সুরেন্দ্রনাথ হাত বাড়িয়ে মাধবীর মুখ নিজের মুখের কাছে টেনে এনে বলল, বড়দিদি, তোমার সেদিনের কথা মনে আছে? সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তাই তার শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম। এবার আমিও চললাম। কেমন শোধটা হলো তো? এক মুহূর্তে মাধবী চেতনা হারিয়ে সুরেন্দ্রর কাঁধের পাশে মাথা রেখে ঢলে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তখন গোটা বাড়িতে কান্নার রোল উঠেছে। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বড়দিদি। আজকের প্রশ্ন, কোন গ্রামে বড়দিদির শ্বশুর বাড়ি ছিল? গত সপ্তাহের মেঘদূত গল্পের প্রশ্ন ছিল, যক্ষ সুপর্ণর বাড়ি কোথায়? সঠিক উত্তরদাতারা হলেন অমিত নস্কর, অভিষেক সর্দার, সুজিত চ্যাটার্জি, শাকিলা খান, সৃজিতা পাল, আনন্দা মণ্ডল, পিয়ালি সরকার, বৃষ্টি রায়, রনিত মণ্ডল ও মায়া সিংহ। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।